হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এই যে ক্রিপ্টোকারেন্সি ইন্ডিয়াতে কি লিগ্যাল নাকি ইলিগাল, এর যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা সেই বিষয়টা অ্যাকচুয়ালি কি, সেই বিষয়টা নিয়ে আজকে ডিসকাশন করব। এবং আপনি কি সত্যি সত্যি ক্রিপ্টো নিয়ে ট্রেড বা ইনভেস্টিং করতে পারেন, নাকি আদৌ ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম থেকে কোথা থেকে আটকায়, কি বিষয়টা কি বৃত্তান্ত, সেই বিষয়টা নিয়ে আজকে ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে যে যখনই আমরা ক্রিপ্টোকারেন্সি বা অল্টারনেটিভ কোনো কারেন্সির কথা বলছি যেটা ডিসেন্ট্রালাইজড একটা এনভায়রনমেন্টে থাকবে, সেই জায়গা থেকে অলমোস্ট অল দ্য সেন্ট্রাল ব্যাঙ্কস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ প্রত্যেকটা দেশে যত সেন্ট্রাল ব্যাঙ্ক আছে তারা যে অপোজ করবে সেই বিষয়টা কিন্তু খুবই স্বাভাবিক। তো সেই কারণে আমাদের আরবিআই কিন্তু কনস্ট্যান্টলি এই জিনিসটা চায় না যে ক্রিপ্টোকারেন্সিতে মানে প্রত্যেকে ট্রেড ইনভেস্টমেন্ট করুক বা এই সমস্ত জিনিসগুলো করুক। তার বিহাইন্ডের রিজনটা হচ্ছে, যদি আমরা প্রত্যেক ইন্ডিয়ান গিয়ে অ্যাকচুয়ালি ক্রিপ্টোতে ট্রেড করি বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে পয়সা ইনভেস্ট করি, সেটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যায়। তো সেই ইন্টারন্যাশনাল মার্কেটে সমস্ত ইন্ডিয়ান রিটেলাররা যদি পয়সা ঢালে এবং তারপরে সেখানে যদি লস হয়, তাহলে আমাদের দেশের যে ওয়েলথটা আছে সেটা অ্যাকচুয়ালি চলে যাচ্ছে ফরেনারদের কাছে, এবং সেই জায়গা থেকে ইন্ডিয়ার যে কারেন্সি সেটা ফল করার প্রবণতা অনেক বেশি। তো সেই কারণের জন্য আরবিআই কিন্তু ক্রিপ্টো মার্কেট বলুন বা যে আমাদের ফরেক্স ট্রেডিং যেটা আমরা করি সেই জায়গাটাতে বেশ ভালো রকম ব্যান লাগিয়ে রেখেছিল বলছি এই কারণেই, কারণ এটা 2018 সালের ঘটনা। তো 2018-তে ক্রিপ্টোকারেন্সির ওপর আরবিআই কিন্তু একটা স্ট্রং রুল এনেছিল এবং ক্রিপ্টোকারেন্সিকে ইন্ডিয়াতে ব্যান করে রেখেছিল, যাতে আমাদের এই ইন্ডিয়ান কারেন্সিটা বাইরে না চলে যায় বা ইন্ডিয়ান কারেন্সির যে ভ্যালু আছে সেটা না পড়ে যায়। তো 2018-র দিকে আমরা কিন্তু ক্রিপ্টোতে ট্রেড করতে পারতাম না। তারপরে 2020-তে সুপ্রিম কোর্ট এসে এই ব্যানটা অ্যাকচুয়ালি তুলে নেয় এবং সুপ্রিম কোর্টে একটা কেস হয় এবং সেই কেসে সুপ্রিম কোর্ট এটা বলেন যে না, ইন্ডিয়ানরা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করতে পারবে এবং ইনভেস্টমেন্ট করতে পারবে। তো তারপর থেকেই অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সির প্রতি ইন্ডিয়ানরা লিগালি কোনো ইন্ডিয়ানদের বাধা নেই এটার উপর ট্রেড করতে। বাট এই জায়গাতে কতগুলো ফ্রেমওয়ার্ক রিলেটেড প্রবলেম আছে, অর্থাৎ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রিলেটেড প্রবলেম আছে। প্রথমেই আসছি সেবির কথায়। না, এখানে কিন্তু সেবির কোনো রকম ইন্টারভেনশন নেই, কারণ সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো সেবির যে দায়রাটা থাকে বা সেবির যে পরিধিটা আছে সেটা হচ্ছে কিন্তু সিকিউরিটিজ নিয়ে। সিকিউরিটিজ বলতে আমরা অ্যাকচুয়ালি শেয়ারের কথা বুঝি এবং তার সাথে সাথে বন্ড। তো বন্ড, শেয়ার ইত্যাদি বিষয়গুলো হচ্ছে সেবির আওতায় পড়ে। তো সেবি সেই জিনিসটাকে রেগুলেট করে। বাট ক্রিপ্টোকারেন্সি নিয়ে রেগুলেশনের জন্য কিন্তু কেউই এই মুহূর্তে ইন্ডিয়াতে বডি সেই রকমভাবে নেই। যদিও আমাদের ফরেন্সিক ইন্টেলিজেন্স ইউনিট নামে একটা ইউনিট আছে, যারা অ্যাকচুয়ালি মানি লন্ডারিং প্রিভেনশন যে অ্যাক্ট আছে সেই বিষয়গুলো কোন কোন জায়গাগুলোর ওপর খাটছে সেই জিনিসগুলোকে দেখার জন্য ফরেন্সিক ইন্টেলিজেন্স ইউনিট নামের যে ইন্ডিয়ার ইউনিটটা রয়েছে তারাই মূলত আপাতত একটা তদারকি করছে। তো সেই দিক থেকে দেখতে গেলে যে সমস্ত অ্যাপ বা যে সমস্ত কোম্পানিরা এই এফআইইউ বা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এই যে ইউনিটটা রয়েছে এই ইউনিটের সাথে যে সমস্ত কোম্পানিরা রেজিস্টার্ড আছে সেই কোম্পানিগুলোতে আপনি ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারেন। লিগালি কোথাও কোনো বাধা আপাতত নেই, কিন্তু যে ফ্রেমওয়ার্কটা রিলেটেড যে প্রবলেমটা রয়েছে, অর্থাৎ এই যে ক্রিপ্টো রেগুলেশন, এই রেগুলেশনের উপর কিন্তু এখনো ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু করে উঠতে পারেনি। যদিও 2023-এর দিকে আমাদের ডিজিটাল কারেন্সি অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আসার কথা ছিল এবং সেই অ্যাক্টটা মানে পার্লামেন্টে প্রস্তাবও দেওয়া হয়েছে, বাট সেটা নিয়ে এখনো কংক্রিট কিছু ইন্ডিয়ান গভর্নমেন্ট বলুন বা ইন্ডিয়ান যে লিগ্যাল সিস্টেম আছে তারা কিন্তু কিছু করে উঠতে পারেনি। যে কারণে আমাদের এখানে কিন্তু কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নেই। অর্থাৎ লিগ্যাল ফ্রেমওয়ার্ক নেই বলার অর্থ হচ্ছে এটা যে এখানে এই যে জিনিসটা, এই যে মার্কেটটা রয়েছে এই মার্কেটটাকে রেগুলেট করার মতো কোনো কিন্তু বডি এখনো তৈরি হয়নি। তো যেহেতু রেগুলেট করার মতো বডি তৈরি হয়নি,
সেই কারণের জন্য অনেকেই ভয় পান এই জায়গাটায় মানে কাজ করতে, এবং ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। সেটা হচ্ছে ফ্রডের সংখ্যা প্রচণ্ড বেশি, এবং সেই কারণে আপনি যদি দেখেন প্রচুর ফ্রড হয় এই ক্রিপ্টো মার্কেটে বলুন, বা আপনি যদি আমাদের যে কারেন্সি মার্কেট বা ফোরেক্স মার্কেট আছে সেখানেও যেহেতু কোনো রেগুলেটরি বডি নেই, সেহেতু এখানে কিন্তু ফ্রডের চান্সেস প্রচণ্ড পরিমাণে বেশি থাকে। যে যা খুশি একটা কয়েন বানিয়ে দিচ্ছে এবং সেই কয়েনটার ওপর তারা বলছে যে ফিউচারে আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই ইত্যাদি ইত্যাদি, এবং সেই কয়েনটাকে বেশ ভালো রকমের পাবলিকের মধ্যে পপুলার হয়ে যায়, তারপরে দেখা যায় যে সেই কয়েনটা উড়ে যাচ্ছে, রাইট? সেই কারণে এই টাইপের কয়েনগুলো থেকে আপনাকে কিন্তু নিজেকে সরিয়ে রাখতে হবে। কেবলমাত্র যে সমস্ত কয়েনগুলো পপুলার, যার মার্কেট ক্যাপের পরিমাণ অনেক বেশি, সেই টাইপের কয়েনগুলোর মধ্যে আপনি গিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন আপনি কিভাবে রিসার্চ করবেন না করবেন, কোন অ্যাপে কাজ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে ডিসকাশন করব। বাট আজকের ভিডিওটা থেকে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, লিগালি আপনি ক্রিপ্টো ট্রেডিং করার ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই ইন্ডিয়াতে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যে এর মধ্যে কিন্তু কোনো রেগুলেটরি বডিও নেই যারা এটাকে রেগুলেট করবে। সুতরাং আপনাকে যদি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতে হয় বা ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে আপনাকে নিজেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাবধান হতে হবে, এবং কোনো রকম ফ্রডের চক্করে পড়লে চলবে না। কারণ প্রত্যেকেই এখন যেহেতু একটা ক্রিপ্টোর হাওয়া বইছে, প্রত্যেকেই কোনো না কোনো একটা ডিজিটাল কারেন্সি বা কোনো না কোনো একটা এই টাইপের মানে কথাবার্তা বলে সেই জিনিসটাকে পপুলার করার চেষ্টা করছে, এবং প্রচুর লোকজনকে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করবেন, এখানে ইনভেস্টমেন্ট করবেন, ওখানে ইনভেস্টমেন্ট করবেন ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু একটা মানে প্রতারণার মধ্যে ফেলার চেষ্টা করছেন। তো সেই জায়গাটা থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরবিআই কিন্তু ডিজিটাল কারেন্সি আনার পক্ষে, এবং আরবিআই চাইছে যে তারা নিজেরা কোনো একটা ডিজিটাল কারেন্সি নিয়ে আসুক, এবং যে ডিজিটাল কারেন্সিটা অ্যাকচুয়ালি পপুলার হবে। তো সেই রকম কোনো একটা ফ্রেমওয়ার্কের দিকেও আরবিআই চিন্তা ভাবনা করছে। কিন্তু আরবিআই যেহেতু একটা সেন্ট্রাল বডি, কিন্তু আমরা ডিসেন্ট্রালাইজ ওয়ার্ল্ডে যাওয়ার কথা ভাবছি, সুতরাং আরবিআইয়ের এই প্ল্যানটা কতটা সাকসেসফুল হবে সেটা ফিউচারেই বোঝা যাবে, বা সেটা ফিউচারই বলবে। বাট এই মতো পরিস্থিতিতে যেটা মেন কথা সেটা হচ্ছে আপনি ক্রিপ্টোতে ট্রেড করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, লিগালি কোথাও কোনো বাধা নেই। নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এর ট্যাক্স স্ট্রাকচারটা নিয়ে, কারণ অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে কীরকমভাবে এর ট্যাক্স স্ট্রাকচারটা আছে। তো প্রথম কথা হচ্ছে, যখনই আপনি কোনো ট্রানজ্যাকশন করবেন ক্রিপ্টো ওয়ার্ল্ডে, তখনই আপনার প্রথমেই 1% টিডিএস ট্যাক্স কেটে নেওয়া হবে। ওকে, তো টিডিএস 1% কেটে নেওয়া হবে, তার মানে হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অন সোর্স, এই জায়গায় 1% কেটে নেওয়া হয়। এবং তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে, আপনি যতটা পরিমাণ লস করবেন তার ওপরে কিন্তু কোনো ট্যাক্স ফেলা হবে না। বাট আপনি যখনই কোনো প্রফিট করবেন, আপনার টোটাল প্রফিট অ্যামাউন্টের ওপর 30%-এর কাছাকাছি ট্যাক্স কিন্তু আপনাকে পে করতে হবে। বলার মানেটা হচ্ছে এরকম যে, মনে করুন কোনো একটা বছরে আপনি ট্রেড করছেন এবং দেখা গেল আপনার টোটাল লস ট্রেডগুলো, সমস্ত লসের ট্রেডগুলোকে যোগ করে যদি দেখা যায় সেই লসের পরিমাণ হচ্ছে 70,000 টাকা। আমি জাস্ট একটা র্যান্ডাম উদাহরণ দিচ্ছি। আর আপনার যদি দেখা যায় যে সমস্ত প্রফিটেবল ট্রেডগুলোকে যোগ করে যদি দেখা যায় আপনার প্রফিট হয়েছে 1 লক্ষ টাকা, তাহলে শেয়ারের ক্যালকুলেশন অনুযায়ী আমাদের কি হতো, 1 লক্ষ টাকার টোটাল প্রফিট আর 70,000-এর লস, দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে 30,000 আমার নেট প্রফিট। ওকে, সো 30,000 টাকা নেট প্রফিটের ওপর আমাকে কিন্তু এখানে ট্যাক্স দিতে হতো যদি আমরা শেয়ারে ট্রানজ্যাকশন করি। আমি জাস্ট একটা র্যান্ডাম উদাহরণ দিচ্ছি আপনার বোঝার সুবিধার জন্য। শেয়ারের ক্ষেত্রেও একটা লিমিট থাকে, 1 লক্ষ টাকার লিমিট থাকে ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন লিমিট আছে, মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন ইত্যাদি। আমি জাস্ট র্যান্ডাম বোঝানোর জন্য বলছি ডিফারেন্সটা কোথায় সেটা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি। বাট আপনি যদি ক্রিপ্টো মার্কেটে ট্রেড করেন তাহলে কি হবে, আপনার এই যে 70 লাখের যে লস এবং 1 লাখের যে প্রফিট, এই দুটো বিয়োগ হবে না। আপনার কিন্তু 70,000-এর যে লসটা হয়েছে সেই লসটা লসই থেকে যাবে, কিন্তু 1 লাখের যে প্রফিট করেছেন তার উপরে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে, মানে 30,000 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। সুতরাং আপনি যদি নেট প্রফিট ক্যালকুলেট করেন সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে হবে 0।
কারণ 30,000 টাকার আপনি ট্যাক্স দিচ্ছেন আর 70,000 টাকা প্রফিট আর 70,000 টাকা লস দুটোকে নিউট্রালাইজ করছে। সুতরাং ক্রিপ্টো মার্কেটে যদি ট্রেড আপনাকে করতে হয় বা মানে প্রফিট যদি আপনাকে করতে হয়, তাহলে আপনাকে অনেকটা বেশি পরিমাণ শার্প হতে হবে। সেকেন্ড যে বিষয়টা, এই মার্কেটটা কিন্তু বেশ ভোলাটাইল একটা মার্কেট, এবং এই মার্কেটের মধ্যে বসে ট্রেড করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। ট্রেড বলতে আমি ডে ইন ডে আউট ট্রেডের কথা বলছি। কোনো একটা পার্টিকুলার মোমেন্টে যখন একটা বড় শুট আপ হচ্ছে সেই সময় আপনি ট্রেড করতেই পারেন, বাট সেই বিষয়গুলোকে আপনাকে ক্যাপচার করতে হবে যে কোন কোন সময়ে এই জিনিসগুলো হতে পারে। ক্রিপ্টো মার্কেটের কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে, যে প্যাটার্নে বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিটকয়েন বাড়ে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি এর আগেও ইউটিউবেই বলেছিলাম আপনাদেরকে যে যখন আপনি দেখবেন যে এই ফেডের রেট কাটের যে কাজটা ছিল, তার আগের দিনেই বলেছিলাম যে ক্রিপ্টোতে একটা বেশ বড় রকম আপনি একটা বড় পয়সা বানাতে পারেন, রাইট? তো সিমিলারলি এই টাইপের ইভেন্টগুলোতে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার প্রফিটেবিলিটির চান্সেস অনেক ভালো হয় কম্পেয়ার টু ডে ইন ডে আউট গিয়ে ট্রেড করা। বাট যদি আপনার মধ্যে সেরকম কোনো সিস্টেম থাকে এবং আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হন তাহলেও আপনি করতে পারেন, কারণ আলটিমেটলি প্রফিটটাই ম্যাটার করে, অন্য কিছু ম্যাটার করে না, রাইট? তো যেটা মেইন কথা এই ডিসকাশন থেকে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ট্যাক্সের একটা হেভি চাপ তো আছেই, কিন্তু লিগালি আপনি কোথাও মানে বাধা নেই যে আপনি এই ক্রিপ্টো ট্রেডিংটা করতে পারবেন না, এই বিষয়ে কিন্তু কোনো বাধা নেই। সুতরাং ক্রিপ্টো ট্রেডিং যদি করতে হয় তাহলে সাবজেক্টটাকে ভালো করে বুঝে নিন, এবং তার সাথে সাথে যে সমস্ত মানে সিস্টেমগুলোকে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি লিগালি অ্যালাউ করছে সেই সমস্ত অ্যাপগুলোতেই ট্রেড করুন। চেষ্টা করবেন সবসময় দুটো বা তার থেকে বেশি অ্যাপের মধ্যে ট্রেড করতে বা ইনভেস্টমেন্ট করতে। তার রিজনটা হচ্ছে যে এই সমস্ত এখানে যেহেতু রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই, সেহেতু কোনো একটা নির্দিষ্ট মানে ব্রোকারের কাছে বা কোনো একটা নির্দিষ্ট অ্যাপের মধ্যে সমস্ত টাকাটা রাখবেন না, সেটাকে ডিস্ট্রিবিউট করে রাখতে হবে। এখন কোন কোন অ্যাপে কাজ করবেন, আমি কোন কোন অ্যাপে করি বা পছন্দ করি, সেই বিষয়টা নিয়ে আমি আগামীকাল ডিসকাশন করব। আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর আগামীকাল আমি আপনাদের দুটো অ্যাপের নাম বলবো বা দুটো ব্রোকারের নাম বলবো যেখানে আপনি কাজ করতেই পারেন। আমার ধারণা আপনারা অনেকেই করেন, এবং তার সাথে সাথে কি কি টাইপ অফ কন্ট্রাক্ট আছে, কি কি কন্ট্রাক্ট আছে না আছে, সেই বিষয়গুলো নিয়েও ডিসকাশন করব আগামীকাল। আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।